তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয় জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয়, তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? ম্যাকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো তাহলে একবার বললে হবে না, শতবার বলতে থাকো। হ্যাঁ, ইতিমধ্যেই রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি, বহু বচন। তাইলে বাকি বচনগুলা কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা এ দায় নিবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যুবকরা, ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেঈমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না।
বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বৎসর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি, আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। মাঠের আশেপাশে অনেক মানুষ হয়তো গরমে কষ্ট হচ্ছে, তাদেরকে অনুরোধ করব, আপনাদের কষ্ট তো সব সময় হয় না, মাঝে মাঝে একটু কষ্ট দেওয়া হয়। এজন্য আজ এই গরমে যদি একটু কষ্ট হয়, আপনারা আশেপাশ থেকে প্রচুর মানুষ আশেপাশে রয়েছেন, তারা অবশ্যই মাঠে উপস্থিত হবেন। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়িয়েছে এক সত্য বলার জন্যে, যেই সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ, তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন, আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই, এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি, আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই, এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্য। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো, আর যখনই রাজপথে ডাক আসবে আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে সংসদ চলছে 2 মাস ধরে, প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইরা লাভ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন,
এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার জন্য বারংবার তার বক্তব্যে, তার কথায়, তার দাবিতে তুলে ধরেছেন, আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ক্ষয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি, সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব যেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী তিনি কি প্রক্সি প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে সেট করে দেয়া হয় যেই কথাগুলো সেই কথাগুলোই তিনি বারংবার বলবেন? প্রিয় ভাইয়েরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি ৩৬শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি এই কথাগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতেন। আমাদের তো মনে হয় ইলেকশনের পরে আপনারা যে এই ধরনের আচরণ করবেন এইটা ইতিপূর্বেই আপনারা ঠিক করে রেখেছিলেন। নয়তো প্রধানমন্ত্রী বলে গণভোটের পক্ষে হ্যাঁ দাও, আর তৃণমূল বিএনপি গিয়ে বলে না দাও, তার মানে এইটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই নয়, যার কারণে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের ২০০০ শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে।
একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে। শহীদ শরীফ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যে সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝরানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তারা সব সময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে ২৮ অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। শিক্ষার্থী তার জীবে ছিল, তাকে ১২ ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন, এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না।